মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাস তিনেক আগেই সাংবাদিক বৈঠক করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে যদি 2026-এ বিজেপিকে পরিবর্তন করতেই হয় তাহলে একাত্রি নয়, 19খানা স্টেপ ইলেকশন রিফর্মের জন্য অবশ্যই করে করতে হবে এবং তার পুরো পরিকল্পনা ছকা আছে। এবং এই এই যে পরিকল্পনাগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র ইলেকশনাল যে রিফর্ম রয়েছে তার উপর বেশ করে, এর সঙ্গে কোনো পলিটিক্যাল ব্যাপারের যোগ নেই। মানে কোন ইস্যুতে যুদ্ধ লড়া হবে বা কাউকে দুর্নীতির জন্য অ্যারেস্ট করা হবে সেই সব বিষয় না। পুরোপুরি ইলেকশনকে রিফর্ম করতে হবে এবং তার জন্য পশ্চিমবঙ্গ স্পেসিফিক্যালি 19খানা স্টেপ করতে হবে। আপনারা মাঝে মাঝেই খবর পান শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে গেছেন এবং সেখানে গিয়ে তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তো সেটা নিয়ে অনেকেই কানাঘুষো করেন, অনেক কথাই বলেন যে তিনি নাকি কাঠি করতে গেছেন, তিনি তার নিজের লোককে লবিতে লবিবাজি করতে গেছেন। না, একদমই সেই সব নয়। বিভিন্ন সূত্র থেকে আমরা যেসব খবর পাই সেখান থেকে একটা জিনিস স্পষ্ট, শুভেন্দু অধিকারী সেখানে যান এবং কার্যত চরকি খান শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই। কেননা শুভেন্দুবাবু খুব ভালো করে জানেন যে বাংলার রাজনীতিটা তিনি হাতের তালুর মতো চেনেন। বাংলাতে পরিবর্তন ঘটাতে গেলে কি কি করতে হবে সেই নিয়ে তিনি সাজেশন দিতে পারেন। কিন্তু এগুলোকে আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন যদি করতে হয় সেটা করতে হবে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে। এবং জাতীয় নির্বাচন কমিশনকে এই কাজটা চাপ দিয়ে করাতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব, মানে রাজনৈতিক দলের জায়গা থেকে। এবং সেগুলো যে একে একে কাজে আসছে, পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনটা যে অন্যরকম নির্বাচন হবে, সেখানে কে জিতবে কে হারবে আবারও বলছি এখনই বলার সময় আসেনি। দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই, একটা জায়গায় ভুলচুক মানে সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে। কিন্তু সেই জায়গায় শুভেন্দু অধিকারী যে যে সাজেশনগুলো দিচ্ছেন সেগুলো যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং সেগুলো নির্বাচন কমিশনকে তারা জানাচ্ছেন। এবং নির্বাচন কমিশনও পশ্চিমবঙ্গের সুষ্ঠু নির্বাচন করতে গেলে এগুলো যে করা দরকার সেটা অনুধাবন করছেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর যত এগুলো শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ইলেকশন মোডে ঢুকছে এবং নির্বাচন কমিশন এই স্টেপগুলো নিচ্ছে, ততই কিন্তু চিরবিরানি ছটপটানি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। তারা বুঝতে পারছে এই 2026-এর নির্বাচনটা আর ওই খেলা হবে না, উল্টে খেলা তাদের সঙ্গে হয়ে যেতে পারে। গত কয়েকদিনে দুটো স্টেপ, যে দুটো স্টেপ নিয়ে কিন্তু তৃণমূল রীতিমতো ছটকাতে শুরু করেছে। কি স্টেপ? প্রথম স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে শাখাটি পশ্চিমবঙ্গে রয়েছে সেইটাকে তৃণমূলের কাছ থেকে বার করে নিয়ে আসা, কেননা এর পুরোপুরি তৃণমূলীকরণ হয়ে গেছে। দেখুন, আমরা বলি যে যখন এই ধরনের সাধারণ নির্বাচন হয় তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে কন্ডাক্ট করে। অবশ্যই তারা কন্ডাক্ট করেন, কিন্তু তারা সরাসরিও করেন না। প্রত্যেকটা রাজ্যেই তাদের একটা করে অফিস থাকে, সেই অফিসগুলোর মাধ্যমে তারা এটা এক্সিকিউট করেন। এবার প্রবলেম যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই এই যে নির্বাচন কমিশনের অফিসটা রয়েছে সেটা একটা অটোনমাস বডি হওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন মন্ত্রকের আন্ডারে রেখে দেওয়া হয়েছে, তার আলাদা করে কোনো বাজেট করে রেখে দেওয়া হয়নি। এবং সেখানে যাদেরকে ডেপুটেশনে পাঠানো হয়, সেখানে কাজ করতে যাদেরকে পাঠানো হয় তারা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিন ধরে উঠে আসছে। এবং সব থেকে বড় কথা, সেখানকার যে স্টাফ রয়েছে সেখানেও কিন্তু ক্যাজুয়াল কর্মী, মানে যারা সোজা কথায় তৃণমূলের ক্যাডার, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। এবং এই অভিযোগটা উঠছে আরো এই কারণে যে ভোট যেখানে ওই ওয়েবকাস্টিং হয় এবং কেন্দ্র সমস্ত সেন্ট্রালাইজ অবস্থায় বসে ইলেকশন কমিশন দেখে, সেইখানে সেই ফিডগুলো অব্দি চেঞ্জ করে দেওয়া হয়। অর্থাৎ যেখানে লুটটা করা হচ্ছে সেইখানের ফিডটা তখন দেখানো হয় না, সেখানে অন্য ফিড ঢুকিয়ে দেওয়া হয়। আর যেখানে সেই কাজটা হয়ে যায় তখন আবার সেখানে ফিডটা চালিয়ে দেয়। এই যে জিনিসগুলো চলে, এইটার জন্য এই এই যে বডিটা রয়েছে এটাকে অটোনমাস করতে হবে। প্রথমেই যে জায়গাটা করা হয়েছে, এখানে যে আরিজ আফতাব ছিলেন, সেই আরিজ আফতাবের সময়সীমা শেষ হয়ে গেছে। ফলে তার জায়গায় একজন নতুন রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হবে এবং সেই নতুন রিপ্লেসমেন্ট আনার ক্ষেত্রে আবারও নবান্ন থেকে যে নামটা গিয়েছিল সেই নামটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত, এমনটাই বিজেপির তরফে অভিযোগ উঠেছে। কিন্তু নির্বাচন কমিশনও এবারে অত্যন্ত অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছে। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে, না, এইভাবে তোমরা কোনো নাম সিলেক্ট করে পাঠাতে পারো না, আমরা চাই স্বচ্ছ নির্বাচন। আর সেই জন্য এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকতে পারেন, সেই যে পোর্টফোলিও, সেরকম সব থেকে সিনিয়র যে নামগুলো রয়েছে সেই নামগুলো তোমরা পাঠাও। নবান্ন পাঠাতে বাধ্য হয়েছে এবং সেইখান থেকে যাকে বাছাই করা হয়েছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা সদ্ভাব আছে এমন কিন্তু রিপোর্ট নেই। এবং এটা আগেই আপনাদের জানিয়েছিলাম যে যাকে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানে একটা মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে। তার রিটায়ারমেন্টটা হচ্ছে
ঠিক এই 26-এর নির্বাচনটা শেষ হচ্ছে আর তারপরেই তার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যিনি বসে থাকবেন, ওই মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ডায়লগ দেন না যে নির্বাচন কমিশন তো মাত্র 3 মাসের জন্য থাকবে, তারপর 5টা বছর তো আমাদের আন্ডারেই থাকতে হবে, আমরা ক্ষমতায় এলে তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে কি হাল হবে, এই প্রচ্ছন্ন হুমকি তিনি দিচ্ছেন বলে বারবার অভিযোগ ওঠে। ফলে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে যিনি ঠিক এই নির্বাচনটা মিটবে আর রিটায়ারমেন্টটা নিয়ে নেবেন। ফলে সেই জায়গা থেকে তিনি কিন্তু অনেক প্রাণখোলা ভাবে কাজ করতে পারবেন, অনেক স্বচ্ছভাবে কাজ করতে পারবেন, এরকম এক্সপেকটেশন আছে। হবে কি হবে না ভবিষ্যতের গর্বে। এবং তার থেকেও বড় কথা, এই যে নির্বাচন কমিশন, তাদের জন্য আলাদা একটা বাজেট হবে, কারোর উপর ডিপেন্ডেন্সি থাকবে না, এবং সেখানে শাসক দল তাদের মনোমতো লোককে বসাতে পারবে না। এই জায়গাটা কার্যত নির্বাচন কমিশন নিশ্চিত করে দিচ্ছে। অর্থাৎ স্বচ্ছভাবে যে কাজটা হবে সেইটা কিন্তু ইঙ্গিত উঠে আসছে। এবং সেটাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রিয়াকশন গুলো আসছে, আজকে বিমান ব্যানার্জি বলে দিয়েছেন, অধ্যক্ষ, তিনি ভুলে গেছেন যে তিনি বিধানসভা স্পিকার। তিনি তখন তার মনে হয়ে গেছে তিনি তৃণমূল কংগ্রেস, এবং এই রকম অবস্থা হলে বোধহয় তিনি জিততে পারবেন না, সেই ভয় থেকেই বলছেন টাকা আমরা দেবো আর কন্ট্রোল আমাদের হাতে থাকবে না। ভাই ভাবুন একবার, কোথায় চলে গেছে তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য, যে বলছে আমরা নির্বাচন কমিশনটাও আমাদের কন্ট্রোলে রাখবো। তাহলে স্বচ্ছ নির্বাচন হবে পশ্চিমবঙ্গে? তৃণমূল কংগ্রেস যদি এত উন্নয়ন করে থাকে তাহলে এই স্বচ্ছ ভোট করতে দিক না, স্বচ্ছ ভোট করে সেখান থেকে জিতুক না, কারোর কিছু বলার নেই। কিন্তু সেটা হলে যে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, সেটা এই নেতা নেত্রীদের আতঙ্কিত বক্তব্যেই স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই এই জায়গাটা হঠাৎ করে কেন নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলো? নড়ে চড়ে বসলো তার আরেকটা কারণ রয়েছে, একটা এক্সটেন্ডেড ভার্সন রয়েছে। সেটা হচ্ছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেটা কিন্তু বিহারের পর পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, এবং খুব সম্ভবত সবকিছু ঠিকঠাক থাকলে 1লা আগস্ট থেকে সেটা চালু হয়ে যাচ্ছে। বিহারের ক্ষেত্রে এটা সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, মামলার রায় পেন্ডিং আছে, এবং সেখানে একটা পয়েন্ট বারবারই উঠে আসছে যে ইলেকশনের আগেই কেন ঠিক এটা করা হচ্ছে, ইলেকশনের আগেই কেন এটা ঠিক করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি 1লা আগস্ট থেকে শুরু হয়ে যায়, নির্বাচন শুরু হতে হতে মোটামুটি মার্চের ফার্স্ট উইক বা মার্চের শেষের দিকে সেরকম সময়ে শুরু হবে। ফলে এনাফ টাইম রয়েছে পশ্চিমবঙ্গের জন্য, এবং এখানে কিন্তু মাভই মাভই করে লাফিয়ে পড়বে নির্বাচন কমিশন, সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস আরো বেশি ছটকাচ্ছে। এবার আর একটা ডেটা তৃণমূল কংগ্রেসের ভয় পেয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই যে SIRটা হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হয়েছে, সেখানে বিহারে 52 লক্ষ, নাম্বারটা ভাবুন একবার, 52 লাখ, এই নাম কিন্তু বাদ গেছে। এবার আপনারা বলবেন, একটা প্রশ্ন তুলবেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সবই তো বুঝলাম, কিন্তু 52 লক্ষ মানুষ তো ভোট দিতে পারবেন না, এটা কি ঠিক হচ্ছে? একদম সঠিক প্রশ্ন, কিন্তু উত্তরটাও তাহলে জেনে রাখুন। এই যে 52 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এই মানুষগুলোকে পাওয়াই যায়নি। কেন? কেননা এই 52 লক্ষের মধ্যে বেশ কিছু মানুষের নাম বেরিয়েছে, বেশ কয়েক লক্ষ মানুষের নাম পাওয়া গেছে যারা অলরেডি মারা গেছেন, অথচ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তাহলে এদের ভোটটা কে দেবেন? ওই পশ্চিমবঙ্গে যেরকম স্বর্গ থেকে মৃত সঙ্গীত শিল্পী নেমে এসে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ার দেখে ভোট দিয়ে আবার স্বর্গে ফেরত যান, সেই রকম ব্যাপার রয়েছে। বেশ কিছু নাম পাওয়া গেছে, বেশ কয়েক লক্ষ নাম পাওয়া গেছে যারা অলরেডি বিহার ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, বা বিহারের মধ্যেই অন্য অন্য বিধানসভায় তারা ট্রান্সফার হয়ে গেছেন, অথচ তাদের নাম পুরনো বিধানসভাতে থেকে গেছে। এই নামগুলো বাদ গেছে। বেশ কিছু নাম পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা বাস্তবে এক্সিস্টই করেন না, ভুতুরে ভোটার, জাল ভোট, জল ভোট, যে নামেই ডাকুন না কেন তারা রয়েছে। সুতরাং সেই সমস্ত কিছু সংখ্যাটা যোগ যদি করা হয়, সেটার সংখ্যা 52 লক্ষ। এবার তার মধ্যে যোগ্য যদি কেউ বাদ যায়, এই প্রশ্নটা তো উঠবে, যোগ্য অযোগ্য বারবার এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা সেন্টিমেন্টাল জায়গা চলে এসছে। তাহলে যোগ্য ভোটার যদি কেউ বাদ যায়, না, সেই জায়গাটাও নেই। এই যে 52 লক্ষ নাম বাদ গেছে, যার মধ্যে মৃত ভোটার রয়েছে, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, বিহার ছেড়ে চলে গেছে, যাদের এক্সিস্টেন্স পাওয়া যায়নি, বারবার বারবার নির্বাচন কমিশনের অফিসাররা সেখানে গেছেন, তারপরে এই সংখ্যাটা দাঁড়িয়েছে। এই যে পুরো তালিকা আছে, বিহারের যে কটা রেজিস্টার্ড রাজনৈতিক দল রয়েছে সবাইকে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যে দেখো বাবু, এই নামগুলো আমরা কিন্তু খুঁজে পাইনি, এই নামগুলোর এই প্রবলেম আছে, তোমাদেরও তো বুথ লেভেলের কার্যকর্তা রয়েছে, তাদেরকে দিয়ে এদেরকে খুঁজে বার করো, এবং খুঁজে বার করে তোমরা নির্বাচন কমিশনকে উইথ প্রুফ দাও, তাকে নিয়ে হাজির হও যে দেখো এই লোকটা এখানে এক্সিস্ট করে, এবং এই লোকটার এই প্রমাণ রয়েছে, এর নাম বাদ যাওয়া উচিত নয়, তার নাম আমরা ইনক্লুড রাখবো। কিন্তু সেটা যদি না করতে পারো, এই নামটা বাদ যাবে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু এই যে SIR করেছে এবং সেখান থেকে যে নাম বাদ যাচ্ছে, এবং তাতে একজনও কেউ ভ্যালিড ভোটার যাতে বাদ না যায় তার জন্য যা যা স্টেপ নেওয়া সবটা করেছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে বিহারে যদি 52 লক্ষ ভোটারের নাম বাদ যায়,
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা কি হবে। কেননা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর একটা অ্যাডেড পয়েন্ট থাকবে, যেটা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে আছে কিনা সন্দেহ আছে। সেটা হচ্ছে এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা, যাদেরকে আমরা দেখছি বিভিন্ন রাজ্য থেকে ধরা হচ্ছে, ডিপোর্ট করা হচ্ছে, এবং বাংলাদেশে গিয়ে তারা স্বীকার করছে যে হ্যাঁ আমরা বাংলাদেশি, এবং আমরা পেটের তাগিদে আমরা চলে গিয়েছিলাম ওখানে, এবং আমরা রাজনৈতিক আশ্রয় পেয়েছিলাম, আমাদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, আধার কার্ড, সমস্ত কিছু তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশি, আমরা ধরা পড়েছি এবং সেই জন্য আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সংখ্যাটা পশ্চিমবঙ্গে কত? এবং এখানে ওই ছাদরাডির মতো যেসব জঙ্গিগুলো রয়েছে, যেখানে কেরালা থেকে ধরা পড়েছে, যাদের পশ্চিমবঙ্গের একটা নয় দুটো বিধানসভায় নাম আছে, জাভেদ মুন্সির মতো লোকগুলো আছে, এরকম সংখ্যাটা কত রয়েছে? এবং গুলশান কলোনি, যেখানে আপনারাই বারবার বারবার রিপোর্ট পাঠান, বিভিন্ন রেল লাইনের, রেল স্টেশনের পাশে ঝুপড়িগুলো, যেখানে রোহিঙ্গা বাংলাদেশি ভর্তি হয়ে গেছে, হঠাৎ করে ঝুপড়ি গজিয়ে উঠছে এবং পিলপিল পিলপিল করে সেখানে কিন্তু লোক ঢুকছে। এই সংখ্যাটা কত? এরাই তো ভোট ব্যাংক হয়ে রয়েছে। এই দুদেল ভোট ব্যাংকটাই তো সব থেকে বড় সংখ্যা। বিজেপি যেটা হিসেব, তাদের সংখ্যাটা হচ্ছে অন্তত 10%। পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা রয়েছে সেখানকার অন্তত 10%, অর্থাৎ 70 লক্ষ। এই সংখ্যাটা তারা কিন্তু ইমিডিয়েটলি বলে রাখছে। এবার বিহারের ক্ষেত্রে যখন এশিয়া শুরু হয়েছিল, তখন অনেকেই মনে করছিলেন যে বিহারের যে তালিকা রয়েছে সেখান থেকে 20-22 লক্ষ মতো বাদ যাবে। এখন যে সংখ্যাটা দাঁড়িয়েছে 52 লক্ষ, এবং সেটা বিহারের মোট ভোটারের 6%। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা এক্সপেক্টেড আছে 10%। তাহলে আসল সংখ্যাটা আরো বাড়তে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আবারও বলছি যে এখানে যারা যোগ্য ভোটার, তাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশনের এরকম কোনো ইন্টেনশন নয় যে একটা যোগ্য ভোটারকেও বাদ দেওয়া হয়। আপনি যদি ভোট দিয়ে থাকেন, আপনি যদি ভারতীয় হন, আপনার পরিবার যদি এই দেশেরই অংশ হয়, এবং সত্যি সত্যিই আপনার ভোটাধিকার থাকে, নির্বাচন কমিশন মেক শিওর করবে যে হ্যাঁ আপনি ভোট দিতে পারবেন, আপনার নাম ভোটার তালিকায় থাকবে। কোনো যোগ্য ভারতীয় ভোটারকে বাদ দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নেই। পুরো ইনক্লুশনেই তারা চলতে চায়। কিন্তু যারা অযোগ্য, যারা ভারতীয় নয়, নিশ্চিতভাবে তাদেরকে বাদ দেওয়া হবে। যারা মৃত ভোটার, যাদের নাম তালিকা থেকে চলে গেছে, এই তালিকায় থেকে গেছে, তাদের নাম বাদ দেওয়া হবে। যারা যোগ্য ভোটার কিন্তু এই রাজ্যের শাসক দলকে ভোট দেয় না বলে এই বিএলওরা তাদের নাম তালিকায় তুলতে দেয়নি, এমন অভিযোগ যেগুলো বিরোধী দলগুলো করে, সেই সব ভোটারদের তালিকায় তো নাম অবশ্যই থাকবে। একজন ভোটার যে 18 বছরের জায়গায় 21 বছরের ভোটার তালিকায় নাম তুলেছে, ঠিক আছে, তাকে না হয় বোঝা যায়। কিন্তু একজন 68 বছর বয়সে এসে ভোটার তালিকায় নাম তুলছে, 48 বছর বয়সে এসে ভোটার তালিকায় নাম তুলছে, সেইগুলো কি কেস? সত্যি সত্যিই জেনুইনলি সে 18 বছরের ভোটাধিকার পাওয়ার পরও নাম তোলেনি, নাকি বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে পড়ছে এবং তাদের নাম রাজনৈতিক স্বার্থে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? সেগুলো সমস্ত রিভিশন করা হবে। এখন আপনাদের একটা ভোটের অঙ্ক আগেই দেখিয়েছিলাম, যেখানে বিজেপি এবং তৃণমূল যদি 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফলটা আছে সেইটা কি অ্যানালিসিস করে দেখি, সেখানে কিন্তু দু দলের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। সেখানে যে পার্থক্যটা রয়েছে, 45-50 লক্ষ ভোটের একটা ডিফারেন্স রয়েছে। সেখান থেকে 70 লক্ষ যদি নাম সত্যি সত্যিই বাদ যায়, কেননা মৃত সঙ্গীত শিল্পীকে অনুপ্রেরণায় ভেসে এসে বিজেপিকে তো ভোট দিতে দেখিনি। এই রোহিঙ্গা বাংলাদেশি যাদের দুটো বিধানসভায় নাম উঠে আছে, তাদেরকে তো বিজেপিতে ভোট দিতে দেখিনি, কোনো বিরোধী দলকে ভোট দিতে দেখিনি। তাহলে কাদের ক্ষতিটা হবে? এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যি সত্যি যদি এই দুটো স্টেপ ইমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলেই কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে একটা বড় ধস নামতে পারে, এবং সেটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে বলেই এই দুটো জায়গাতেই তারা প্রবল আপত্তি করছে। মহামৈত্রকে দিয়ে মামলা করাচ্ছে, এসআইআর বাতিল করো। এসআইআর করলেও 2024-এর ভোটার তালিকা দিয়েই করতে হবে, কেননা সেখানে যা জল মেশানো মিশিয়ে দেওয়া হয়েছে, এবং 2024-এর ফলাফল সেটাই তো ইঙ্গিত করছে। এবং এই যে নির্বাচন কমিশনের অফিস, সেটা কিছুতেই ছাড়া যাবে না। বিমান ব্যানার্জি অব্দি, স্পিকার অব্দি এইটা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন, বিদ্রোহ হচ্ছেন, আটকাবার জন্য মরিয়া চেষ্টা করছেন। দেখুন, তৃণমূল এগুলো তো করবে, কেননা তারা বুঝতে পারছে এগুলো যদি হয়ে যায় তাহলে ক্ষমতা থেকে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, এবং ক্ষমতা ছাড়তে কেউই চায় না। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি এটা করতে পারবে? বিজেপিকে সেই চাপটা ধরে রাখতে পারবে? সেটা আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করব। কিন্তু যে রিফর্মের কথা বলছেন শুভেন্দু অধিকারী, সেটা যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত মন দিয়ে শুনছে এবং নির্বাচন কমিশনকে চাপ দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করানোর ব্যবস্থা করছে, এবং নির্বাচন কমিশনও সেটা অনুধাবন করে পশ্চিমবঙ্গের জন্য করছে, এটাই কিন্তু সব থেকে পজিটিভ আউটকাম। কি বলবেন? সত্যিই শুভেন্দু অধিকারী যে 19টা ফর্মুলার কথা বলেছেন, সেগুলো যদি এক 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 করে সত্যি সত্যি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়, তাহলে 26-এর খেলাটা কি সত্যিই জমবে না?
নাকি এখনো হতাশ হয়ে ওই সেটিং তত্ত্ব ধরেই বসে থাকা উচিত, আগে হোক তারপর এটা নিয়ে কথা বলা যাবে? কি বলবেন আপনারা? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।